नमस्कार श्रोता बंधुरा, आमार गल्पेर आसरे सबाइके स्वागत। सकलेर कुशल कामना करे आजकेर गल्प शुरू करछि। सत्यि भूतेर गल्पे आज त्रयोदश पर्व। आज आमी आपनादेर शोनाबो मानिक बंदोपाध्यायेर कलमे एकटी भौतिक गल्प, छबिर भूत। गल्पटी सकले शेष पर्यन्त शुनबेन। भालो लागले अवश्यई लाइक करबेन और आमार चैनेलटिके सबस्क्राइब करे आमार सहयोगिता करबेन। आपनादेर भालोबासा और सहयोगिता आमार एकान्त काम्य। आमार नतून श्रोता बंधुदेर काछे आमार अनुरोध, गल्प शोना शेष होले अवश्यई किन्तु आमार चैनेलटिके सबस्क्राइब करबेन। और जे सकल श्रोता बंधु इतिमধ্যেই आमार चैनल सबस्क्राइब करे आमार पाशे आछेन, आमार सहयोगिता करछेन, तादेर सकलके आमार आन्तरिक धन्यवाद। शुरू करछि आजकेर गल्प। একদিন সকালবেলা নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে পরাশর ডাক্তার চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বস নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে চাকরকে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন। তোকে বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন? অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা। এই রকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসে? গুরুতর কিছু যে ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দু হাতের আঙুলের ডগাগুলো একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটাসোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে, মুখের হাসির চিহ্নটুকুও নেই। চাহনি একটু উদ্ভ্রান্ত, কথা বলার ভঙ্গি কেমন খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে। মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে ছেলেটা যাতে এরকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনোদিনই ছিল না। বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর আবদার চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় সে যে খুব বেশি দুঃখিত হবে এমন কথা তো নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালো, মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাতো তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই, কারণ শেষ সময় কি ভেবে যেন তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবেন? আমি কি পাগল হয়ে গেছি? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়ে গেছো। পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় এত সহজে সে টের পায় না যে সে পাগল হয়ে গেছে। তবে? দ্বিধা ভরে কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে তো ভূত? না, নেই। নেই? তবে? অনেকক্ষণ ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে নগেন এবার ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন।
মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তা তিনি জানতেন। মামা তাকেও যে প্রায় নিজের ছেলেদের সমান টাকা কড়ি দিয়ে গেছেন এ কথা জেনে প্রথমটায় নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মামার এরকম উদারতা সে কোনোদিনই কল্পনা করতে পারেনি। বাইরে যেমন ব্যবহারই করে থাকুক, মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন। এটা জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে নগেনের মন ভরে গেল। আর এই রকম দেবতার মতো মানুষকে সারা জীবনই ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জার অনুতাপ জাগল। শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাবার পর অনুতাপটা যেন বেড়ে গেল। শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগল। হঠাৎ এক সময় তার মনে হলো, সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে। এখন যদি সত্যি সত্যি ভক্তি শ্রদ্ধা জেগে থাকে, লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে, মনটা তার শান্ত হবে। রাত্রি তখন প্রায় 3টে বেজে গেছে। সকলেই আলো নিভিয়ে শুয়ে পড়েছে। বাড়ি একেবারে অন্ধকার। এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্যই বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে আবার ঘুমোবার চেষ্টা করল। কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে। মনটা একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করেই টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল। লাইব্রেরিটি নগেনের দাদামশায়ের আমলে। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ আছে। আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরানো। ভিতরগুলো বেশিরভাগই অদরকারি বাজে বইয়ে ঠাসা এবং উপরে বহুকালে ছেঁড়া মাসিকপত্র আর নানা রকম ভাঙাচোরা ঘরোয়া জিনিসে গাদা। টেবিলটি আর চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে ঘরে স্থান পেয়েছিল। দেওয়ালে 3টি বড় বড় তৈলচিত্র, সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি আর কয়েকটা ফটো টাঙানো। তাছাড়া কয়েকটা পুরানো ক্যালেন্ডারের ছবিও আছে ওই ঘরটাতে। কোনোটা ডিসেম্বর, কোনোটাতে চৈত্র মাসের 12 তারিখ লেখা কাগজের ফলক এখনো ঝুলছে। তৈলচিত্রের একটি নগেনের দাদামশায়ের, একটি দিদিমার আর অপরটি তার মামার। দাদামশায় আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেওয়ালে পাশাপাশি টানানো আছে, আর মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেওয়ালের মাঝামাঝিতে। যদি কারো ঘুম ভেঙে যায় সেই ভয়ে নগেন আলো জ্বালেনি, কিন্তু তাতে তার কোনোই অসুবিধা ছিল না। ছেলেবেলা থেকে এ বাড়ির আনাচে কানাচের সঙ্গে তার পরিচয় আছে। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল। অস্ফুট স্বরে, আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, বর্ণনার এইখানে পৌঁছে নগেন একেবারে শিউরে চুপ করে গেল। তার মুখ আরো বেশি ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো একেবারে বিস্ফারিত। তারপর নগেন ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, যে ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। সমস্ত শরীরটা ঝনঝন করে উঠল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে। আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার কি আগে কোনোদিনও ফিট হবার রোগ হয়েছিল নগেন?
নগেন মাথা নেড়ে বলল, ফিট? না, কুসমিনকালেও আমি ফিট হইনি। আপনি ভুল করছেন ডাক্তার কাকা, এ ফিট নয়। মরলে তো মানুষ সব জানতে পারে, মামাও জানতে পেরেছে। টাকার লোভে আমি তাকে মিথ্যা ভক্তি দেখাতাম, তাই ছবিটা ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। সবটা আগে শুনুন, তাহলে বুঝতে পারবেন। সমস্ত সকালটা নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগল। ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার ওপর মামার এমন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তৈলচিত্রটি পর্যন্ত তাকে স্পর্শ করতে দিতে রাজি নন। যাই হোক, নগেন একালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো। কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা। ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামা তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল। একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন, আবার দেখাবেন না কেন? এবার কিন্তু কিছুই ঘটল না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে। মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টনটন করছে, এবং সকালে লাইব্রেরিতে মামা তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল। কিন্তু এতে বড় জোর প্রমাণ হয়, রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক, লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে? নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল, কিন্তু বেশিক্ষণ তার মনে শান্তি টিকল না। রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল, তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার মতো ক্ষমতা তো তার মামার এখন নেই। রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না। কি সর্বনাশ! তবে তো রাত্রে আরেকবার মামা তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না। এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃদকম্প হতে লাগলো। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষ চলে কি করে? খানিক পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামা তৈলচিত্রের দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামা দেওয়ালে দাঁড়িয়ে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোঁফ, চোখে ভৎসনার দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল। কেউ তাকে ঠেলে সরিয়ে দিলে না, কিন্তু সমস্ত শরীরটা হঠাৎ কেমন যেন অস্থির অস্থির করতে লাগলো। তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে। তবু নগেন যেন বাঁচল। ভয়ের জন্য শরীর এরকম অস্থির করতে পারে, সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আরেকটা কথা মনে এসেছে। কাল ঘর তো অন্ধকার ছিল, আজ আলো থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন। নগেনের ভয়টা অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি না জ্বলছে তাতে বিশেষ কি আসে যায়। ইতস্তত না করে সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণেই ঠিক প্রথম রাতের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা। অজ্ঞান হয়ে গেলে তুমি? না, একেবারে অজ্ঞান হয়ে যায়নি।
অবশ আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা। দিনরাত কেবল এই কথাই ভাবি। রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে যেন আমার জোর করে আটকে রেখেছে। পরাশর ডাক্তার অনেকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন, তারপর আর কোনোদিনও ছবিটা ছুঁয়েছ? কতবার! দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি। ঠিক ওই রকম ব্যাপার ঘটে। দিনে বা রাত্রে আলো জেলে ছুলে কিচ্ছু হয় না। অন্ধকারে ছোঁয়া মাত্রই মামা আমাকে ঠেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে। কোনোদিনও অজ্ঞান হয়ে যায়, কোনোদিনও আবার জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল। আমি কি করব ডাক্তার কাকা? এমন করে কদিন চলবে? মাঝে মাঝে আত্মহত্যার কথা ভাবি আমি। পরাশর ডাক্তার তখন বললেন, তার দরকার হবে না, আমি সব ঠিক করে দেব। আজ রাত্রে সকলে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। একটু থেমে আবার বললেন, ভূত বলে কিচ্ছু নেই নগেন। তবু মাঝরাতে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এ ঘরে বাড়ির লোক খুব কমই আসে। ঘরের বাতাসে পুরানো কাগজের একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের? তৈলচিত্রের ভূতের? ভূতে যে একেবারেই বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণাই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটিরই সাধারণ আর স্বাভাবিক কোনো না কোনো ব্যাখ্যা আছেই আছে। ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে? তবু যে একটা অস্বস্তি বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনাও করতে পারেননি। একদিন নয়, একবার নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার। দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে, রাত্রে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশও পায় না। আরও একটা কথা, রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে। প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবিটা নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছিল। মাঝরাতে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে। অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এ সমস্তের আর কি মানে হতে পারে? হয়, নিশ্চয়ই হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেওয়ালে যেখানে নগেনের মামা তৈলচিত্রটি ছিল। এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন। তৈলচিত্রগুলোর অবস্থান তার অজানা ছিল না। যা চোখে পড়ল তাতে পরাশর ডাক্তারের বুকটাও ধড়াস করে উঠল। তৈলচিত্রের ওপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জলজল করে তাকিয়ে আছে। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় 1.5 হাত। ঠিক সেই সময় নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালবো ডাক্তার কাকা? পরাশর ডাক্তার তার গলার আওয়াজ শুনেই চমকে উঠলেন। না। রাস্তা বা পাশের বাড়ি থেকে সরু আলোর রেখা ঘরের দেওয়ালে এসে পড়েছে। তাতে অন্ধকার কমেনি। মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটাই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র। নগেন আবার ফিসফিস করে বললে, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা। দাদা মশাই আর দিদিমার ছবি তারা মরে যাবার পর করা হয়েছিল, কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজেই শখ করে আঁকিয়েছিলেন।
হয়তো সেজন্যই। নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। পরাশর ডাক্তারকে স্বীকার করতে হলো, একটু ভয় তিনি সত্যিই পেয়ে গেছেন। তার বৈজ্ঞানিক মন এতদিন পরে একটা মস্ত সত্য আবিষ্কার করল যে মানুষের মন চিরদিনই মানুষের মন। যুক্তি, তর্ক, বিশ্বাস অবিশ্বাস দিয়ে মানুষ ভয়কে জয় করতে পারে না। দেহে আঘাত লাগলে যেমন বেদনাবোধ হবেই, তেমনি উপযুক্ত ভয়ের কারণ উপস্থিত হলে মানুষকে ভয় পেতেই হবে। যাই হোক, এতদিন যদি তিনি ভুল বিশ্বাস পোষণ করে এসে থাকেন, আজ ছবির ভূতের কল্যাণে সে ভুল তার ভেঙে যাবে। তাতে ক্ষতি কি? দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতেই জলজলে চোখ দুটির জ্যোতি অনেক কমে গেল। হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেওয়ালে। যতই সাহস করে এগিয়ে এসে থাকুন, প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধাবোধ হচ্ছিল। পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। অস্ফুট গোঙানির আওয়াজ করে পিছন দিকে দুপা ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণে ভয়ে অর্ধমৃত নগেন আলোর সুইচ টিপে দিল। মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইলেন। তারপর চোখ মেলে মিনিট পাঁচেক এক দৃষ্টে তাকিয়ে রইলেন মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে। তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন, তুমি একটি আস্ত গর্ধব নগেন। একটু রাগ কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে, আর এই কথাটা একবারও বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে। আমি কি জানি? 6 মাস আগে যেমন দেখে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম ছবিটা এখনো হয়তো সেই অবস্থাতেই আছে। ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসে শক লাগলো? তুমি কোন দেশি ছেলে? আমি তো শক খাওয়া মাত্রই টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন প্রেতাত্মা ভর করেছেন। নগেন উদ্ভ্রান্তের মতো তখন বলল, রূপার ফ্রেমটা দাদামশায়ের ছবিতে ছিল। চুরি যাবার ভয়ে মামা অনেকদিন আগেই সিন্ধুকে তুলে রেখেছিলেন। মামা শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন। আলো দুটো লাগিয়েছিলেন আমার মামাতো ভাই পরেশ। সে বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। তাই বলল, এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেব কেন? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, কিন্তু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে দিতে আমায়। নগেন তখন সংশয় ভরে বলল, কিন্তু ডাক্তার কাকা। পরাশর ডাক্তার রাগ করে বললেন, কিন্তু কি এখনো বুঝতে পারছো না? দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুলে কিচ্ছু হয় না। ছবি মানে ছবির রূপোর ফ্রেমটা। রূপার ফ্রেমটার নিচে কাটফাট কিছু আছে, দেওয়ালের সঙ্গে যোগ নেই। নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হুহু করে বেরো যেত যে কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো। তুমিও মামার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে, আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সেই সময় ছবি ছুলে তোমার কিছু হয় না। মাঝরাত্রে বাড়ির সমস্ত আলো নিভে যায়, তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হবার শরীরটা দিয়েই। পরাশর ডাক্তার চুপ করে গেলেন। তার হঠাৎ মনে পড়ে গেছে
সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ কিন্তু দ্বিধা করে না। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।